মুরব্বি মুরব্বি জায়েদ স্টেক উনি বরাবরই আমার খুব পছন্দের মানুষ এবং অনেক বাচ্চা বাচ্চা শিশু যারা পড়াশোনা করে বিশেষ করে কি বলে মেয়ে যারা আছে তাদের রক্তাক্ত হতে দেখেছি। খুব সম্ভবত ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগ জামাতের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে যাচ্ছে। আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে আর কি, ব্যাপারটা এরকম, ক্ষমা করে দিচ্ছে মনে হচ্ছে যে বাংলাদেশের প্রেসিডেন্ট। এবং আমি আমার আগের ভিডিওতে বারবার বলতেছি যে আমি পুরোটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টসের যে ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করে এরকম একটা, তো উনি কে? যে আগামী দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত। 2 বছরের ইলেকশনের সুযোগ তো ওনাকে কেউ ম্যান্ডেট দেয়নি। তো এতে তখনই ক্ষুব্ধ হয় সাধারণ শিক্ষার্থীদের বড় অংশ। তাদের দাবি তারা এই এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় সমন্বয়কের ডাকে আন্দোলন করেনি। দেখছেন, আমরা সকলের বন্ধুত্ব চাই, সহযোগিতা। এইরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন। We have taken note of that and hopefully we'll have more engagement on such issues later. এতগুলি মানুষ মরল ভাই, 2 দিন আগে ডিজেলের পাইপলাইন বন্ধ করে দিছে, যে মেয়েকে মানে শুট করে মেরেছে। তো আপনারা তো এইসব নিয়ে কথা বলেন না, আপনারা কি করতেছেন যে ভারতের সাথে আবার পীড়িত করার চেষ্টা করতেছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবার হাজির হচ্ছি আপনাদের মাঝখানে। তো আজকে এই মুহূর্তে একটা খুব টেনশনের এবং ইন্টারেস্টিং অবশ্যই একটা ভিডিও আছে আপনাদের কাছে। তো আমি 3 সপ্তাহ আগে এরকম একটা মানে ভিডিও করি আর কি, যে এটা থাম্বনেলে এরকম ছিল যে সমন্বয়কারীরা ভারতের এজেন্ট, বাংলাদেশ আবারও বিপদে, বাংলাদেশ আবারও ভারতের কবজায়। তো এই ছাত্র সমন্বয়কারীদের আসলে এই ব্যাপারে আমি টোটাল মানে আমার একটা অনুমান নির্ভর একটা এবং আমার যে হিস্টোরিক্যাল যেই ডাটাগুলি ছিল সেগুলিকে সমন্বয় করে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এবং আপনারা অনেকে বলেছেন যে না, আসলে অর্গানিক ওয়েতেই এই ছাত্র জনতার যে আন্দোলনটা সেটা হয়েছে আর কি। তো দেখেন, এইটা আমি 24 ঘন্টা হয় নাই এখনও, কী বলে ডক্টর জায়েদ আর কি। তো জায়েদ স্টেক উনি বরাবরই আমার খুব পছন্দের মানুষ। তো উনি ভিডিও বানান। তো ওনার ভিডিওতে আমি দেখতেছিলাম যে উনি চন্দন নন্দীর একটা নিউজের রেফারেন্স দিচ্ছিলেন। তো চন্দন নন্দীকে আমরা আসলে ইনফ্যাক্ট সবাই জানি, আর যদি আপনারা না জানেন তাহলে আমি ডক্টর জায়েদ এর যে ভিডিওটা আছে আপনার জায়েদ স্টেকে পাবেন আজকে। তো ওটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে চন্দন নন্দীটা কে আর কি। তো উনি বিভিন্ন সময় নর্থ ইস্ট নিউজের হয়ে, মানে এটা অনলাইন বেজ একটা নিউজ, উনি বাংলাদেশের একেবারে সজীব ওয়াজেদের বাথরুমে টয়লেটে উনি কী করতেছে এরকম নিউজে আমরা দেখেছি আর কি। তা আমি এর আগেও বলেছি যে ওনার প্রতি আমার খুব একটা যে ভরসা আছে তা না, বাট উনি 2 তারিখে সেপ্টেম্বর 2 তারিখে তার এই অনলাইন নর্থ ইস্ট নিউজে ভারত থেকে যেটা প্রকাশিত হয় সেরকম একটা নিউজে এরকম একটা টাইটেল দিয়েছে, ওই সমন্বয়কারীদের ছবিগুলো দিয়ে দিয়েছে আর কি। নাহিদ আছে, তারপরে হচ্ছে সার্জিস আছে, তারপর আসিফ আছে এবং হাসনাত আবদুল্লাহ আছে। তো উনি বলেছেন যে বাংলাদেশ স্টুডেন্টস মুভমেন্ট কোঅর্ডিনেটরস মেট ISI US হ্যান্ডলার্স ইন পাকিস্তান, দুবাই অ্যান্ড দোহা বিটুইন এপ্রিল অ্যান্ড সেপ্টেম্বর 2023। তো দেখেন, এখানে একটা লম্বা সময়ের কথা বলতেছেন উনি। হ্যাঁ, তো আমি ভিতরে যাই না, কিন্তু এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি আর কি, যে দেখেন 5ই আগস্টের আগে যেটা ঘটেছে আর কি, তো সেটাতে বাংলাদেশ একেবারেই মানে এক প্ল্যাটফর্মে থেকেছে। এবং এই যে বাংলাদেশের বুকের উপর থেকে যেটা রাক্ষস, এই রাক্ষস সরানোর জন্য একটা যে ছাত্র জনতার মুভমেন্ট ছিল, এটা আমরা মানে চোখ বন্ধ করে আমরা সমস্ত জাতিকে, ওই উচ্ছিষ্ট যারা আছে আওয়ামী লীগের এবং খুনি যারা আছে তাদের বাইরে যারা আছে সমস্ত একটা প্ল্যাটফর্মে আমরা দেখেছি আর কি। এবং এই সমন্বয়কারীরা আমরা আসলে বিশেষ করে আমি তো তাদের কাউকেই চিনতাম না, বিশেষ করে ওই যে তুই রাজাকার, কে রাজাকার, কে রাজাকার, আমি রাজাকার, আমি রাজাকার, এই যে স্লোগানটা, এইটাও আমার কানে আসছে কখন, যখন হচ্ছে যে আমি দেখেছি যে ওই আওয়ামী লীগের ছাত্রলীগ যখন অ্যাটাক করে ঢাকা ইউনিভার্সিটিতে এবং অনেক বাচ্চা বাচ্চা শিশু যারা পড়াশোনা করে বিশেষ করে কী বলে মেয়ে যারা আছে তাদের রক্তাক্ত হতে দেখেছি, তখন আমি আসলে একেবারে খুব ফোকাস হই আর কি এই আন্দোলনটার উপরে। তো ওরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের মানে সুন্নতি লেবাস কিনা, এগুলো আসলে চেক করার সময় হয়নি। আমার সন্তান বা আমার বোনেরা ভাইরা যারাই আছে, যারা নাকি ছাত্ররা, তাদের উপরে যেরকম আঘাত আসছে, এটা একটা পাল্টা আঘাত, বা এই খুনি হাসিনার বিরুদ্ধে যে আমরা
ঝাঁপিয়ে পড়বো, এটার বাইরে আর কারো ভাবনা ছিল না। তো আমরা এই এখন যেটা হচ্ছে আর কি, এখন আমরা যেমন চন্দন নন্দী বলতেছেন যে এই ছাত্ররা আইএস, আমেরিকার যে মানে পাকিস্তানিরাও তো এগুলোর মধ্যে ইনভলভ আছে, এবং দুবাই, দোহা এসব জায়গাতে মিটিং হচ্ছে। তো এটা আমি গত আগের ভিডিওতে আমি বলেছি যে দেখেন একটা কনস্পাইরেসি থিওরি কিন্তু পাওয়া যাচ্ছে এখন এই মুহূর্তে আমরা যেটা দেখতেছি যে বাংলাদেশে হঠাৎ করে ইসলামীপন্থী যারা দলগুলি আছে, বিশেষ করে জামাত, শিবির, তারপরে অন্যান্য দলগুলো, ইসলামী আন্দোলন, তারপরে হেফাজতের ব্যাপারটা এতটা আমি জানি না, বাট এরা খুব অ্যাক্টিভ। এবং জামাতের আমির তো মানে কথাই বলতেছে একেবারে মাইক হাতে করে যে এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে আর কি, ব্যাপারটা এরকম, ক্ষমা করে দিচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশের প্রেসিডেন্ট। তো এই জিনিসগুলি আসলে দেখতে গিয়ে মনে হচ্ছে কি যে আমরা মনে হয় আবারও একটা কনস্পাইরেসির মধ্যে পড়ে গেলাম। তো আমি জানি না যে পাকিস্তান আবার বাংলাদেশে কী ধরনের কনস্পাইরেসি করবে, কারণ ওদেরই এখন বেলুচিস্তান নিয়ে নানা রকমের মানে আতঙ্ক কাজ করতেছে আর কি, এবং ওরা নিজেদের সমস্যা ছেড়ে বাংলাদেশে এসে কত কি করতে পারবে। হ্যাঁ, এটা ঠিক যে ধরেন তারা অপেক্ষা করতেছে যে একটা নির্বাচনের মাধ্যমে যে একটা জনপ্রতিনিধি যারা ক্ষমতায় আসবে তাদের সাথে একটা সুসম্পর্ক, এটা তো আমরা জানি। খালেদা জিয়ার শাসন আমলে আমরা বারবার দেখছি যে ভারতের অভিযোগ যে পাকিস্তানের সাথে আমরা ইভেন খুনি হাসিনাও বাংলাদেশে যতবার আন্দোলন হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন মানে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, তো সমস্ত আন্দোলনকে উনি জঙ্গি তকমা লাগাই দিয়েছিলেন আর কি। তো বাধ্য হয়ে আমরা দেখছি যে বিএনপি ওই যে গাঁটছাড়া ভাব ছিল যে জামাতের সাথে, সেটা মানে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল, এবং সেখানে আমেরিকারও একটা মানে সফট বা হার্ড একটা পুশ ছিল, এটা আমরা বুঝি আর কি। তো দেখেন এইটা যেহেতু চলে আসছে, তো এইটার একটা তদন্ত হোক, এটা আমরা চাই। ডক্টর জাহিদকে আমি ট্রেমেন্ডাস রেসপেক্ট করি, উনি একেবারেই এটাকে বাতিল করে দিলেন, এবং বরাবরের মতোই আমিও ইনফ্যাক্ট বাতিল করে দিচ্ছি আর কি। কিন্তু একটা যে কনস্পাইরেসি হয়েছে বা হচ্ছে, মানে এই কনস্পাইরেসিতে আসলে আমার কোনো আপত্তি নাই। মানে আমি 5ই আগস্টের যে স্বাধীনতার জন্য যে যদি বলেন যে না সারা বিশ্ব এক হয়ে কনস্পাইরেসি করুক, তা তো আমার আপত্তি ছিল না। এবং আমি যদি কেউ যদি বলে যে না এটা আইএসআই না, এটা হচ্ছে যে মোসাদের একটা কনস্পাইরেসি, তো তাতেও আমার আপত্তি ছিল না। আমার এই মানে বাংলাদেশের বুক থেকে রাক্ষসীটাকে সরানোটাই আমার মানে মূল ছিল আর কি। তো দেখেন আমি মানে আজকে যখন আমি কথা বলতেছি, তো আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে খুব অ্যাক্টিভ জামাত, শিবির, এবং ইনফ্যাক্ট গণ অধিকারেরও আমরা দেখতেছি, গণ অধিকার পরিষদ। এবং আমি আমার আগের ভিডিওতে বারবার বলতেছি যে আমি পুরোটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আমার হাতে যে কিছু ইনফরমেশন ছিল যে গণ অধিকার পরিষদের টপ মানে ওদের একটা ছাত্রদের একটা উইং ছিল, তো তাদের ওই উইংটাকে একেবারে ছাত্র সমন্বয়কারীদের লেবাসে আমরা দেখি, এবং ছাত্র সমন্বয়কারীদের টপ 10 জন কী বলে লিডারের মধ্যে গণ অধিকার পরিষদের ওরা ছিল আর কি। এবং এইটা আসলে আমাকে শঙ্কিত করে, কারণ ডক্টর জাহিদ, আমি আপনাকে বলতেছি যে আপনি দয়া করে, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এই মোসাদের যে এজেন্ট মানে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের ভিপি নূর, এটা তো আসলে ভিপি আমি বারবার বলি না, মানে বারবার তাকে বলি যে এটা ভুয়া নির্বাচনের ডাকসুর ভিপি আর কি। তো তার সাথে মানে প্যালেস্টাইনি অ্যাম্বাসেডর যে বাংলাদেশে আছে, তিনিও বলেছেন যে 3বার উনি মোসাদের এজেন্টের সাথে দেখা করেছেন। তো এইটা যদি তাদের একটা উইং হয়, এবং বলা হচ্ছে যে জামাতে ইসলামী তাদের শিবিরের প্রতি যেহেতু একটা মানুষের নেগেটিভ একটা ধারণা আছে, তাদের এই লেবাসটাকে সরিয়ে এই ছাত্র সমন্বয়কারীদেরকে ওই তাদের জামাত শিবিরের যে আদর্শিত এই ছেলেদেরকে দিয়ে ছাত্র সমন্বয়কারী হিসাবে তারা তৈরি করে। তো আমরা যখন দেখতেছিলাম যে 5ই আগস্টের আগে খুনি হাসিনা রাজাকারের নাতি বলেছিল, তো ওগুলোর বিষয়ে কোনো ডিবেট নাই। এখন আমার কথা হলো যে 71-এর যুদ্ধ অপরাধী যারা আছে তারা কি এখন বাংলাদেশে ক্ষমতা আরোহণ করতে চায়? তো এইটা হলে তো আমি মানে একেবারেই মানে এটা মানব না, কারণ যারা একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তো এরা কখনোই একটা বাংলাদেশের মুক্তির বা মুক্তিযুদ্ধের সপক্ষের দল না। এবং আমি অবশ্যই খুনি হাসিনারও মানে বিচার চাই,
এবং তাকে বাংলাদেশে নিয়ে এসে মানে একেবারেই সঠিক বিচারের মুখোমুখি করে তাকে তার ন্যায্য মানে প্রাপ্য যেই পানিশমেন্ট সেটা আমরা দেই, এটা আমরা চাই। এবং সাথে সাথে আমরা এটাও চাই যে আওয়ামী লীগকে ব্যান করতে, কারণ এরা হচ্ছে যে 1971-এ যদি যুদ্ধ অপরাধী উনি হয়, মানে গোলাম আজমের জামাতে ইসলামী হয়ে থাকে, বা তাদের যে বর্তমানের জামাত ইসলাম তারা যদি এই দলটা হয়ে থাকে, যে যারা নাকি ঘোর বিরোধী ছিল বাংলাদেশের গণতন্ত্রের স্বাধীনতার, তো এইটা যদি তারা হয়ে থাকে তাহলে 2024-এর যুদ্ধ অপরাধীদের দল হচ্ছে আওয়ামী লীগ। তো আপনারা এটাকে বাদ দিতে পারবেন না। তো আমার আসলে মূল কথা হচ্ছে কি, যে যেহেতু মোসাদের এজেন্টের সাথেও বিভিন্ন সময় মানে ডাকসুর ভিপি বলি, মানে ভুয়া ভিপি বলি বা সঠিক ভিপি বলি, উনি যে মোসাদের এজেন্টের সাথে কথা বলেছেন, এবং আমি আমার আগের ভিডিওতে একেবারে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করেছি যে এই সংক্রান্ত আমার হাতে যেই ডকুমেন্ট বা যেই নিউজগুলো ছিল, সাপোর্টিং ক্লিপগুলো, সেটা দিয়ে আমি বলার চেষ্টা করেছি যে এই গণ অধিকার পরিষদ এবং জামাত এবং বামদেরও একটা অংশ ছিল, তারা এই টোটাল এই মানে লিডারশিপটা তারা দেয় আর কি। এবং যেহেতু ম্যাস পিপলরা এগুলোর মধ্যে ইনভলভ হয়ে গেছিলো, তো এটা আমরা স্বাধীনতা দেখেছি। কিন্তু এখন কি হচ্ছে? এখন হচ্ছে যে তারা বাংলাদেশের বুকে আবারও চেপে বসছে, এবং আমরা মনে হয় যে ভারতের আরও একটা কনস্পারেসির মধ্যে পড়ে গেছি আর কি। তো এইটা আমি মানে আপনাদেরকে ছোট করে একটা রিফারেন্স দিব, কারণ হচ্ছে যে দেখেন, নাফ যুদ্ধ যেটা হয়েছিল 2000 সালের 8ই জানুয়ারিতে, তো ওখানে আমরা দেখছিলাম যে প্রায় 600 জন মায়ানমারের যেই মানে সৈন্য ছিল তাদেরকে নিহত করেছিল, এবং সেই যুদ্ধের লিডারশিপ দিয়েছিল যে আমাদের ফজলুর রহমান, উনি এখনও জীবিত আছেন, এবং উনি ওই বাংলাদেশ রাইফেলসের মানে 2500 সৈন্যদেরকে নিয়ে উনি একেবারে বার্মার 25,000 সৈন্যের সাথে একটা যুদ্ধ করেছিলেন ওই সময়, মানে এটা 8 থেকে 10ই জানুয়ারি 2000 সাল আর কি। এবং আপনাদের মনে আছে যে বড়াইবাড়ি যে যুদ্ধ হয়েছিল কুড়িগ্রামে, এটা মানে প্রায় 2001 সালের 19শে এপ্রিল। তো সেখানেও ওই আমরা দেখছিলাম যে ফজলুর রহমান সাহেব উনি বিডিআরের পক্ষে এবং বিএসএফের সাথে উনি যুদ্ধ করেছিলেন, এবং প্রায় বলা হয় যে 16 জন বিএসএফ নিহত হয়েছে, এবং আদতে এটা মানে 100-এর উপরে আর কি। তো এটা আমাদের বিশ্বাস এবং আমরা জানি এটা, হ্যাঁ। তো এখন সেই মানুষটাই ফজলুর রহমান সাহেব, উনি 7 ঘন্টা আগে একটা নিউজ মানে তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আর কি। তো যেহেতু উনি আওয়ামী লীগও করেন না, বা আমরা জানি যে বিএনপিও করেন না, এবং উনার মতো তো আর মানে স্বাধীন হওয়ার পরে দেশপ্রেমিক তো হওয়ার কথা না আর কি, যে এত বড় একটা দুটা পরপর যুদ্ধ হয়েছে এবং সেখানে বাংলাদেশের লিডারশিপ দিয়েছেন উনি। তো আমরা দেখি, আমার প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা ওনার কাছে, এবং আমি চাইবো যে উনি আরও মানে সঠিকটা এবং সত্যটা যেন বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেন। তো 7 ঘন্টা আগে উনি লিখতেছেন তার ফেসবুকে, ওনার ফেসবুকে আইডিটা হচ্ছে ALM মানে আলম ফজলুর রহমান। এটা কেবল আমার ধারণা, মানে এটা ওনার পার্সোনাল ধারণা। খুব সম্ভবত ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগ জামাতের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে যাচ্ছে। যদি এইভাবে বলি, এখন দেশে যা অবস্থা, আওয়ামী লীগের পক্ষে খোলা মাঠে রাজনীতি করা সম্ভব নয়। তাই আওয়ামী লীগকে রাজনৈতিক প্ল্যাটফর্ম সরবরাহ করবে জামাত। দেখছেন, এমনও হতে পারে দলে দলে আওয়ামী লীগরা জামাতে যোগ দিয়ে জামাতের ব্যানারে প্রাথমিকভাবে রাজনীতি শুরু করবে। তো আমি আমার আগের ভিডিওতে বলছি যে আসলে লাস্ট 2008-এর যে নির্বাচন, সেখানে ওই 91 তাদের 12%-এর বেশি ছিল ভোট, এবং সেটা কমে ওই 4 এরকম দেখেছি আমরা যে 2008-এ, মানে এটা আপনারা আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো তারা যদি একটা নির্বাচনের নামে, তো মানে দেখা গেছে যে প্রত্যেক এই নির্বাচনের সময় 4% করে তাদের জনপ্রিয়তা কমছে, বাড়ে নাই। তো যেহেতু আমরা আসলে মৌলবাদ বা এই আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ঠিক আছে, কিন্তু আমরা এটা তালেবান রাষ্ট্র নিশ্চয়ই চাই না। এটা সেকুলার বলি বা আমরা মডারেট মুসলিম বলি, আমরা এই রাষ্ট্রটাই দেখতে চাই। আমরা আমাদের মা বোনদেরকে নিশ্চয়ই মানে ইচ্ছার বিরুদ্ধে তালেবান রাষ্ট্র যেরকম আছে যে বোরকা না পড়লে মানে মাইর আছে আর কি, তো সেরকম নিশ্চয়ই আমরা চাইবো না। তো দেখেন কি বলে, তারা কিন্তু মানে এই 4% নিয়ে বসে নাই। তারা চাচ্ছে যে ওই আওয়ামী লীগেরও
ভোট ব্যাংকটা নিতে আর কি। তো তাদের আওয়ামী লীগের যদি 30% হয়ে থাকে এবং আমরা ধরে নিই যে ধরেন মানে 4% না, আমরা যদি 10%ও ধরি বা 12%ও ধরি জামাতের, তাহলে এই যে 40% 50% তো তারা পেয়েই গেল। তো এভাবে তারা আসলে ক্ষমতায় আসতে চায় আর কি। বিএনপি যদি গণতান্ত্রিক একটা নির্বাচনের মধ্যে আসে, তো আমার মনে হয় না যে আওয়ামী লীগ যদি এই একটা জোটের মধ্যে চলে আসে জামাতের, তো বিএনপি পেরে উঠবে আর কি। তো তারা এই পরিকল্পনাই করতেছে এবং এটার মাধ্যমে আসলে আওয়ামী লীগকে আবার রিহ্যাবিলেট করা বা তাদেরকে পুনর্বাসন করার দায়িত্বটা আমার মনে হয় যে ভারত জামাতকে দিয়েছে। কারণ তার রিসেন্টলি, আমি আসতেছি সেই জায়গাতে, তার রিসেন্টলি যে কমেন্টগুলো আছে সেটা আমরা মানে একটু আলোচনা করলে বুঝতে পারবো আর কি। তো এখানে বলতেছে যে জামাতে যোগ দিয়ে জামাতের ব্যানারে প্রাথমিকভাবে রাজনীতি শুরু করবে। আচ্ছা হলো, পরে ধীরে ধীরে পুষ্প পল্লবে তা বিকশিত হবে, দাবি উঠবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার। দেখছেন কীরকম ওনারা তো, যে উনি এই যে আর্মিতে ছিলেন, তো ডিজিডিএফআই এগুলোতেও কাজ করেছেন আর কি। তো উনি ওই যে ভারতের মানে বিদেশ রাজনীতি এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্র এগুলো উনি বোঝেন, ভালো বুঝেন আর কি। তো এর প্রাথমিক আলামত আমরা পাই যখন জামাতের আমির ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের গভীর আগ্রহ ব্যক্ত করেন এবং কেবল 1 মাস হয় আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছে, এরই মধ্যে জামাতের ভারতের সাথে বন্ধুত্ব স্থাপনের এত তোড়জোড় কেন? একেবারে কথাটা ঠিক আর কি। ইতিমধ্যে জামাতের আমির অধুনা প্রলয়ঙ্কারী বন্যার কারণ হিসাবে অতিবৃষ্টি দায়ী বলে ভারতকে বন্যা সংগঠিত করার দায় মুক্তি দিয়েছে। দেখছেন, অন্য একটি কারণেও আওয়ামী লীগ হাইকমান্ড ও ভারত জামাতের উপর নির্ভর করতে চায়, তাহলে যদি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করে, তবে আওয়ামী লীগ জামাতকে রাজনীতির লঞ্চিং প্যাড হিসাবে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে। নিজেদের এই রাজনৈতিক ভবিষ্যৎ মহিমাকে কার্যকরীভাবে জনসম্মুখে উপস্থাপনের পরিকল্পনার অংশ হিসাবে জামাতের আমির ইতিমধ্যেই বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস পরিদর্শনও করেছেন এবং যে বসুন্ধরা গ্রুপের মালিক ব্যবসায়ীরা সভায় ইহকালে ও পরকালে শেখ হাসিনার সাথে থাকার ঘোষণা দিয়েছিলেন। এটা আমার ধারণা, এর সাথে একমত হতেও পারেন, নাও পারেন। তো দেখেন, আমি মানে কি বলে, খুব অবাক হব না যে ওনার কথাগুলি যদি একেবারেই আমরা স্পষ্ট বা খুব সত্যি আমরা দেখি। তো দেখেন, আমরা কিন্তু এই চলে আসছে, হ্যাঁ, যে বর্তমানে গত 2 দিনের মধ্যে কিন্তু আমরা দেখতেছিলাম যে গাজীপুরে কি পরিমাণ গার্মেন্টসগুলিতে আনরেস্ট, মানে প্রায় 50টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছিলো। এবং আমরা জানি যে ওই আয়নাঘরে আটকে রেখে অনেক অত্যাচার করা হয়েছিল। উনি কিন্তু তার আয়নাঘরের মানে সেই প্রতিবেদনে ভিডিওতে বলেছিলেন যে গার্মেন্টসের মধ্যে কিন্তু ইন্ডিয়ার ররা খুব অ্যাক্টিভ, তারা বাংলাদেশে আছে এবং গার্মেন্টসের মধ্যে তারা আছে। যে আরেকটা প্রশ্ন করি, যেটা আপনার উত্তর থেকে আপনি বলছেন যে বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস আছে, তার মানে কি বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টসে ডিজিএফ ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করে? দেখেন, গার্মেন্ট ও কখনো দেখবেন অস্থির হয়, কখনো ঠান্ডা হয়। বিশাল একটা শ্রমিক, তাকে ব্যবহার করা যায়। এখন গার্মেন্টস শ্রমিকটাই সবচেয়ে সহজ, যেখানে গোয়েন্দারা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে থাকতে পারে এবং থাকা সম্ভব। আর বাংলাদেশের প্রচুর ভারতীয় সদস্য উচ্চপদস্থ যারা গার্মেন্টসে চাকরি করে এবং এদের আমি যতটুকু জানি এখানটাই তাদের উপযুক্ত স্থান, যাদের সেফ হাউস জবের কাভারে তারা এইসব অপকর্ম করে থাকে। তো এই যে গার্মেন্টসের যে বিদ্রোহগুলো হচ্ছে, তো আমরা আসলে বুঝতে অসুবিধা হয় না যে এখানে ভারতের খুব অ্যাক্টিভ। এবং দেখেন, আজকে 40 মিনিট আগে শ্রমিক বিক্ষোভ, কারখানায় ছুটি ঘোষণা। তো এইসব চলতেছে আর কি বাংলাদেশে। আপনি স্বাধীনভাবে কিন্তু আমরা কেউ কথা বলতে পারবো না। এবং কনস্পাইরেসি কে করবে? পাকিস্তানের ওই নিজের তাদের ইসলামাবাদে কি হচ্ছে, তারপরে কি বলে লাহোরে কি হচ্ছে, করাচিতে, বেলুচিস্তানে কি হচ্ছে। বেলুচিস্তানেও এই মোদি তার কনস্পাইরেসি ঢুকাই দিয়ে তারা ছাত্রদেরকে মানে খেপিয়ে দিয়েছে এবং তারা চীনকে ওখান থেকে সরাতে চায়। তো তার মানে কি, তারা হচ্ছে যে বেলুচিস্তানটা আবার ভারতের আয়ত্তে চলে আসলো। তো পাকিস্তান তো এইসব ডিল করতেছে রে ভাই। তো পাকিস্তান কেন এখানে, আইএস কেন, কি করতে মরতে আসবে বাংলাদেশে? এটা একদম পিওর
ভারতের একটা কনস্পারেসি, এবং আমি কোনোভাবেই মনে করব না যে কি বলে এই ছাত্র সমন্বয়কারী এর পিছনে গণ অধিকার পরিষদ, যার মানে ভিপি নূরের সাথে মোসাদের কয়েকবার সাক্ষাৎ হয়েছে, রয়ের সাথে তার যোগাযোগ আছে, এবং তাদের এই ছেলেরা যে ছাত্র সমন্বয়কারীরা যে জামাত শিবিরের আদর্শে আদর্শিত, তো তাদের এই মনোভাব দেখলেই আসলে বোঝা যায়। কারণ আপনারা দেখছেন যে ঢাকা ইউনিভার্সিটির ভিসি জামাতের আদর্শে আদর্শিত। তো এগুলিতে আসলে কি আমাদের আর একটু বিপদ আরও সামনে আমরা চোখের মধ্যে দেখতেছি, কারণ ভারতের বাইরে কিন্তু যেতে পারতেছে না এই ভদ্রলোক। এই ভদ্রলোক হচ্ছে যে জামাতের আমির, এবং উনি আপনারা জানেন যে ভারতের কি বলে আওয়ামী লীগকে উনি একেবারে প্রেসিডেন্টের মতো করে উনি ছাড় দিয়ে দিয়েছে যে তারা নিষ্পাপ, তাদের কোনো ইয়ে নাই, পুনর্বাসনে কোনো সমস্যা নাই, তারা দলে দলে বাংলাদেশে রাজনীতি করুক, এরকম একটা। তো উনি তো 4% ভোটের আদর্শের মানুষ। তো উনি 71 সালেরও সেই দলটা উনি যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তো ওনাকে কে ম্যান্ডেট দিয়েছে যে উনি আওয়ামী লীগকে এরকম ক্ষমা করে দেয় বা তাদের পুনর্বাসন করার লাইসেন্স দেয় আর কি। তা আমরা তো এটার ঘোর বিরোধী আর কি। এবং উনি যে ভারতের কি বলে এজেন্ট হিসাবে কাজ করতেছেন, কারণ হচ্ছে যে 2014 সালের পর থেকে এই পর্যন্ত ওনাদেরকে রাস্তায় কিন্তু কখনো দেখা যায়নি। এই ছাত্র জনতার আন্দোলন যেটা হয়েছে সেখানেও জামাতের ওইরকম আমরা পরবর্তীতে আমরা বুঝতেছি যে না, এগুলোর পিছনে তারা জড়িত ছিল আর কি। তো এর বাইরে কিন্তু না, মানে দেখেন একটা তারপরেও কিন্তু একটা এক্সট্রিম লেভেলের কনস্পারেসি। শেখ হাসিনা কিন্তু ওনাকে যদি আপনি ইন্টারভিউ নেন, উনি ঠিক বলবেন যে এটা সব জামাত শিবিরের লোকজন এগুলো করছে। তো আমরা কি ঘুরে ফিরে ভাই এই ভারত আর এই পাকিস্তান বা এই তালেবান এদের মাঝখানের মধ্যেই থাকবো? এই লোকগুলি কোন আমলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়াইছিল বলেন? এই শেখ মুজিবের উনি তো পাকিস্তানের জেলে গিয়ে বাতাস খাইছেন, এবং তার এই সারা গোষ্ঠীগুলা ভারতে গিয়ে দুধ ভাত খাইছে আর কি, আওয়ামী লীগের সমস্ত পান্ডা গুন্ডাগুলা। এবং জামাতে ইসলামী তো তখন এই ধরায় দিছে আর কি। হ্যাঁ, যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে বাছাই করে ধরাই দিছে এই মানে পাকিস্তানিদেরকে, এবং যত রকমের ধরেন মানে কুকর্ম আর কি, নারী মেয়েদেরকে রেপ করার কাজে তারা কাজ করছে আর কি। তো এই দলটা তো আসলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কেউ ছিল না। তো আজকে আমরা কেন আবার এদের পক্ষে? দেখেন ভারত কিন্তু এই যে ডিভাইড অ্যান্ড রুল খেলতেছে আর কি। এই দুটা মানে যে আমরা যে শক্তিগুলা যারা নাকি দেখেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজকে একদম ক্লিয়ার স্পষ্ট জামাত ইসলামী বিএনপিকে কি বলে জালিম বলতেছে। বিএনপি এখন নির্বাচনের জন্য তোড়জোড় করছে বা দাবি জানাচ্ছে। সবাই অনুভব করছেন যে আগামীর দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত, এবং ইদানিং আমাদের বক্তব্য এই ব্যাপারে স্পষ্ট। আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম, আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম, এমন যেন না হয়, যা থেকে সতর্ক থাকতে হবে। এবং ফখরুল ইসলাম সাহেব ওদেরকে বলতেছে যে না, এখন ইলেকশন হবে না। তো এবং বিএনপিরা বলতেছে যে না, এখন ইলেকশন করতে হবে। ওদিকে মাহফুজ আনাম বলতেছে যে না, আমরা এই ছাত্ররা হলো বাংলাদেশকে লিড করবে। তো তারা কারা? তারা হচ্ছে যে সব মানে জামাতের লেবাসদারি। তো এই মাহফুজ আনামরা তো সেই 111-এরও এই মানে ভূত। 111-এর সময় মানে হেন কোনো মানে মিথ্যা বা ফেক ইনফরমেশন তারা ডেইলি স্টারে ছাপায়নি এই ভদ্রলোক। এবং যখন এই 111-এর পরে একটা ডেমোক্রেটিক মানে একটা ইলেকশনের পরে যখন তারা ওই শেখ হাসিনাকে বা খালেদা জিয়াকে ছেড়ে দেওয়া হয়েছিল, তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মানে একটা চাপেই পড়ছিলেন আর কি, যে ওনার এই মানে এরকম পক্ষ নিয়েছিলেন কেন এই 111-এর সরকারের পক্ষে। তো উনি বলছিলেন যে না, DGDFI তো আমাকে এরকম লিখে দিত, এই কারণে আমি নিউজগুলো করতে হয়েছে, তো আমি মাপ চাই। তো উনি তো এখনও সেই ভুল করতেছেন। 2 বছরের ইলেকশনের সুযোগ তো ওনাকে কেউ ম্যান্ডেট দেয় নাই। মানুষ কি চায় যে 2 বছর এই অগণতান্ত্রিক এটা আনইলেক্টেড সরকার এখানে থাকবে, এবং এই কি বলে ছাত্র সমন্বয়কারীদের নামে এই জামাতে ইসলামী এই ডক্টর ইউনূসকে ঘেরাও করে রাখবে, এবং এই সার্জিস এবং হাসনাত আবদুল্লাহ মাঠে গরম করে রাখবে, এবং ওই ভিতরে নাহিদ আর আসিফ বলবে যে না, আমরা কোনো পার্টি চাই না। এবং সেম কথা বলতেছে ওই ডেইলি স্টারের মাহফুজ আনাম। উনি মানে গদগদ হয়ে গেছেন। উনি মানে ইন্ডিয়ান ইয়েতে চ্যানেলগুলোতে ধারাভাষ্য মানে সাক্ষাৎকার দিচ্ছেন, এবং সমানে এই বলতেছেন যে না, আওয়ামী লীগ এবং বিএনপি কেউ থাকবে না, কারণ দুই পার্টি একরকম। তো 2 পার্টি কেমনে একরকম হয়?
দুই পার্টি গত 15 বছরে যেই আওয়ামী লীগের যে মানে আকামের যে লিস্ট 10টা লিস্ট করেন এবং পাশে আপনি বিএনপির 10টা মানে ব্যাখ্যা দেন যে বিএনপি কী করেছে। এরকম দল কানাতো হইলে চলবে না। মাহফুজা আনাম পিওর একটা, উনি নিজেই বলতেন যে আমি তো আওয়ামী লীগ করি, আমি তো নৌকা করি, আমি তো বেশি কিছু বলতে পারবো না শেখ হাসিনার বিরুদ্ধে। তো এই লোকগুলা যদি আবার এই জামাতের মাথায় নিয়ে এরকম তালেবান রাষ্ট্র গঠন করার একটা প্রক্রিয়া থাকে তাইলে তো বিপদ। মানে তারা তো ঘোষণাই দিয়েছে। আমি আমার দু একজনের সাথেও কথা হয়েছে, তারা বলে যে 10 বছরের মধ্যে বিএনপিকে ক্ষমতা আসতে দিব না। তো ওইটা আসলে এই মুহূর্তে বলার বিষয় না, কারণ নির্বাচন আসলে না তারপর। তো দেখেন অনেকে এই ন্যাশনাল ফ্ল্যাগ পাল্টায় ফেলতে বলতেছে আর কি। তো ন্যাশনাল ফ্ল্যাগের মধ্যে এটাও কথা উঠছে, এখন মানে খুব বেশি করে চাওয়ার হয় নাই, কারণ স্বাধীনতার সময় এই যে ভিতরে যে বাংলাদেশের মানচিত্র ছিল এটা আবার অনেকে চান আর কি। হ্যাঁ, এবং দেখেন সাইমন সাদি, উনি নামটাই বললাম, উনি বলতেছেন যে গানে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই সেই গান জাতীয় সঙ্গীত হতে পারে না, জাতীয় সঙ্গীত পরিবর্তন করুন। কে করবে? আমাদের এই অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার, উনি তো ম্যান্ডেট মানে কেউ দেয় নাই এই জাতীয় সঙ্গীত। আমিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যেই রবীন্দ্রনাথ যে ভূমিকা তার ছিল সেটাতে আমিও মানে কখনো কখনো চেয়েছি যে না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ করে দেওয়া হোক। এবং দেখেন সাইমন সাদি কিন্তু 1,64,000 তার ফলোয়ার, এবং উনি মানে খুব ইসলামী আদর্শের একটা মানুষ। তো তারা এরকম একটু পরপর একটা কমিউনিটি করছে আর কি। হ্যাঁ, আওয়ামী লীগরাও তাদের এগুলোর মধ্যে চলে আসছে এবং উনি রাইটার হিসেবে পরিচয় দিচ্ছেন। মানে আওয়ামী লীগ এবং জামাত ইসলামী গণ অধিকার সব এক হয়ে গেছে আর কি। এবং ওনাদের ওই যে বরিশালে যখন চরমনায় পীর থাপ্পড় খাইছিলেন মেয়র নির্বাচনে, তো তারপর থেকে এখন তারাও জোট করতেছে আর কি। হেফাজতের ইসলাম, আমি আমার আগের ভিডিওতে বলছি, ওনারা এই মানে মতিঝিলের যে হত্যাযজ্ঞ এটা নিয়ে কখনো শেখ হাসিনাকে ধরেই নাই। তো তারা এইসব জোট হয়ে গেছে। তো এখন কোনোভাবে মানে অস্বীকার করার উপায় নেই যে এরা কিন্তু সব হচ্ছে আওয়ামী লীগের একটা রিপ্লেসমেন্ট এবং ভারতের একটা এজেন্ট। তো এখন আমি ডক্টর জাহিদকে আমি বলবো যে এই আইএসআই এর মধ্যে আসলো কেন? এরা যদি সবে ভারতের মানে এই 5 আগস্টের বেনিফিশিয়ারিটা আপনি দেখেন, ডক্টর জাহিদ বারবার বলেন যে 111-এর বেনিফিশিয়ারি কে, 111 কারা করছিল এটা আমরা যদি না চেক করি, আমরা যখনই দেখবো যে এটার বেনিফিশিয়ারিকে, তো আমরা দেখবো যে ভারত এবং আওয়ামী লীগ। তো সেমভাবে 5 আগস্টের যে বেনিফিশিয়ারিকে এই যে ছাত্র সমন্বয়কারীরা, তারা ওই যে মানে ইসলামী লেবাসের ছাত্র সমন্বয়কারীরা এবং হচ্ছে জামাত ইসলামী, এবং তাদের এই যে ভারতকে উনি উদাত্ত আহ্বান জানাচ্ছেন। আমরা সকলের বন্ধুত্ব চাই, সহযোগিতা। এইরকম বন্ধুত্ব এবং সহমর্মিতা সহযোগিতাপূর্ণ একটা দেশ আমাদের বড়ই প্রয়োজন। আমরা বারবার সবাই একটা কথা বলি যে প্রতিবেশী বদলানো যায় না। আপনি বদলানোর চিন্তা করেন কেন? There are other aspects that you've highlighted. We have taken note of that, and hopefully we'll have more engagement on such issues later. তো তুমি কে? তুমি পলিটিক্যাল পার্টি কি ভারতকে বলতে পারে এভাবে মাইক নিয়ে যে ফ্রেন্ডশিপ? এতগুলি মানুষ মরল ভাই। 2 দিন আগে ডিজেলের পাইপলাইন বন্ধ করে দিছে। পার্বতীপুর পর্যন্ত তাদের একটা ডিপো ছিল, সেখানে তারা এই ডিজেল এগুলি আসতো বাংলাদেশে, ভারত এটা বন্ধ করে দিছে। এবং ভারত কি বলে, ওই ভারতের এয়ারফোর্সের একটা মহড়াতে বাংলাদেশের বাহিনী যাওয়ার কথা ছিল, সেটাও আমরা বন্ধ করেছি। 2 দেশের মধ্যে একটা টাগ অফ ওয়ার চলতেছে আর কি। তো সেখানে এই জামাতের আমির, এইটা কি ভারতের পক্ষের এজেন্ট না? এটা কি আমাদেরকে আরও মানে কঠিন করে বোঝানোর কিছু আছে? এটা কি রকেট সায়েন্স? এটা আমরা বুঝি না? তো দেখেন এখানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের আহ্বান জানাইছেন এই ব্রিগেডিয়ার আমিন আজমি। দেখেন উনি, আমার পার্সোনাল খুব কষ্টর যে উনি একটা দীর্ঘ সময় আলো দেখেন নাই, বন্দী ছিলেন। এবং উনি মানে ওনার ব্রিগেডিয়ার, তো উনি এমনভাবে কাছাকাছি চলে গেছিলেন যে সেনাবাহিনীর প্রধান হয়ে যেতে পারতেন। তো এইটা আসলে ওই ভারতের একটা চাল ছিল যে ওই মানে 111-এর সরকার করে এদেরকে সরানো। কারণ এই আজমি যদি সেনাপ্রধান হয়ে যেত তাহলে তো জামাত ইসলামী এমনিতেই ক্ষমতায় চলে আসে, এটা তো আটকানো যাবে না। এখন ওরা চিন্তা করতেছে না ওই সেই জামাতকে দিয়েই ওই কাঁটা দিয়ে কাঁটা তুলবে আর কি। তো এইটা তো আসলে হবে না। হ্যাঁ, দেখেন গণ অধিকার পরিষদ এরাও হচ্ছে যে এই মসাদের এজেন্ট, তারা ওই ট্রাক পেয়েছে আর কি। কিসের নৌকা, কিসের শীষ, ট্রাকের গতি 120 মানে তারা চালু করে দিচ্ছে আর কি। তো এই যে -2 ফর্মুলা, 111-এর যে সেই বিখ্যাত -2 ফর্মুলা, এটাতে বিশ্বাসী হচ্ছে যে এরা
জামায়াত ইসলামী তো একদম অ্যাক্টিভ, তারা বিএনপিকেও চায় না, তারা কি বলে নৌকাকেও চাচ্ছে না। তো এগুলো আসলে তাদের জনপ্রিয়তাটা কয়েকশোটা ভোট পাওয়ার মানুষ বা পার্টি এটা তো আমরা জানি, কিন্তু তাদের ভাবসাবে মনে হয় যে তারা বাংলাদেশের মালিক। দেখেন একজন তো একটা পোস্ট দিয়েছে এরকম যে মৌলানা গোলাম আজমের ছেলে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাহিয়াছেন, এতে বহু বাংলাদেশি বিস্মিত হইয়াছেন, তাহাদিওকে বিস্মিত হইতে দেখিয়া আমি অত্যাধিক বিস্মিত হইয়াছি। যদি তিনি পাক সার জামিন শাহবাদ গানটি বাংলা ভাষায় অনুবাদ করিয়া অথবা সরাসরি উর্দু ভাষাতেই জাতীয় সঙ্গীত হিসাবে চাহিয়া বসিতেন, উহাতেও যদি কেহ বিস্মিত হইতেন, তাহা হইলেও আমি তাহাদিওকে বিস্মিত হইতে দেখিয়া বিস্মিত হইতাম। তো এইটা ওনার এই জিনিসগুলো একটা প্রতিবাদেই আর কি ভাষা। কারণ হচ্ছে যে ভারত যেরকম আমরা বিরুদ্ধে, তারা ৭১ যত যাই করেছিল আমাদের জন্য, কিন্তু তাদের একটা উদ্দেশ্য ছিল যে একটা ডিভাইড অ্যান্ড রুল, বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে তারা পাকিস্তান থেকে বের করে নিয়ে এটাকে মানে রক্ত চুষে যেভাবে খায় সেভাবে খাবে আর কি। তো এইটা তাদের ওই পুতুল সরকার বসায় রেখে এটা করেছে। এবং হচ্ছে যে পাকিস্তানও যে আমরা পাকিস্তানের আইডিওলজিতে আমাদের দরকার আছে, পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব ফ্রেন্ডশিপের দরকার আছে, বাট এই জামাত ইসলামীর মাধ্যমে না। আপনি একদম পুরো রাষ্ট্র চেঞ্জ করে দিবেন, তারপরে আপনি বলবেন যে টুপি দাড়ি না পরলে পরে রাস্তায় বেরোনো যাবে না, মেয়েদেরকে বলবেন যে এই হিজাব পরতে হবে আর কি বলে বোরখা পরতে হবে। আমি এগুলো মানি, আমার ফ্যামিলিতে এগুলো আছে, কিন্তু আপনার তো জোর জবরদস্তি করতে পারবেন না। তারা এটা করবে, আপনারা দেখে নিন, তারা এটা করবে, তারা যদি কখনো ক্ষমতায় আসে। আমি নামটা নিতে যাচ্ছি না, একটা আইডি জাতীয় সঙ্গীত, এটা একটা বাম মানুষের আইডি আর কি। এবং উনি একটা ইউনিভার্সিটির লিডার এবং সমন্বয়কারক, এটা উনিও বলতে পারি আমরা। তো উনি বলতেছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইতিহাস রয়েছে যেসব দেশে: অস্ট্রেলিয়া, জার্মানি, অস্ট্রিয়া, কানাডা, নেপাল, আফগানিস্তান, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া। সূত্র ডয়েচে ভেলে। তো দেখেন এইগুলা কিন্তু ওই যে বামরাও তাদের মধ্যে আছে আর কি। হ্যাঁ, এই এখনও ছাত্র সমন্বয়কের এই ভূতগুলা যারা আছে, তা আমরা তো এখন তাদের পরিচয় স্পষ্ট। আমাদের 5 আগস্টের এই মুভমেন্ট নিয়ে আমাদের কোনোই প্রশ্ন নাই। আমরা স্বাধীনতা চেয়েছিলাম, আমরা এই কি বলে স্বৈরাচারকে পতন করেছি, কিন্তু এখন যেটা দরকার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা যেন বাংলাদেশে ক্ষমতায় আসে। এখানে আনডিউ এই মানে অবৈধভাবে কেউ ওই 111-এর মতো বছরের পর বছর কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এবং আমার ধারণা ডক্টর ইউনূসের পাশে যত যারাই আসুক না কেন, যারাই থাকুক না কেন, দেখেন এখানে আসিফ নজরুলের নামও আমরা কিন্তু জানছি যে তারা এগুলোর মধ্যে। আমরা তো জানি যে এই যেভাবে উনি উল্লাস করেছিল যে আমি আগামী দিনের পেয়ে গেছি, কি জানি নেতা পেয়ে গেছি। তো এইটা তো আসিফ নজরুল। তো দেখেন কালবেলা তাদেরকে এই নিউজগুলো ফিট করতেছে আর কি, জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে যেসব দেশ। তো এই মুহূর্তে তো না, আপনারা ইলেকশন হবে, ইলেক্টেড গভর্নমেন্ট হবে, জনপ্রতিনিধিরা ম্যান্ডেট পেয়ে যাবে, এবং তাদেরকে আমি তো এই জাতীয় সঙ্গীত এবং ফ্ল্যাগ পরিবর্তন এবং আরও যে পরিবর্তনগুলো আছে সেটাও করতে চাই না। আপনারা ওই গণভোটে এগুলা দিবেন, একটা লিস্ট বানাবেন যে কি কি পরিবর্তন করতে চান, আবারও একটা গণভোট হবে, গণভোটে মানুষগুলো এগুলো রায় দিবে, তারপরে যেই মেজরিটি আসবে তারা এই জিনিসগুলো চেঞ্জ করবে। এত তো সোজা না। আমিও বারবার বলতেছি যে আমিও রবীন্দ্রনাথের কার্যক্রমে আমি কিছু কিছু ব্যাপারে আমি অসন্তুষ্ট, কিন্তু তাই বলে এভাবে না। আপনারা ওই মানে তালেবান রাষ্ট্রের স্টাইলে আপনি জাতীয় সঙ্গীত বানাচ্ছেন, গ্রুপে তারা পোস্ট দিচ্ছে, মানে কিরে ভাই, এটা মগের মুলুক নাকি? দেখেন প্রাইভেট ইউনিভার্সিটিরা, তাদের একটা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ, PUSAB, তারা একটা মানে নোটিশের মতো দিচ্ছে। তো আমরা একটু পড়ি যে ওনারা কি বলে। 5ই আগস্টের পরে কে বা কারা সমন্বয়কদের একটি তালিকা প্রকাশ করে। এরা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিদের স্টুডেন্টসের একটা গ্রুপ আর কি। হ্যাঁ, তো এতে তখনই ক্ষুব্ধ হয় সাধারণ শিক্ষার্থীদের বড় অংশ। তাদের দাবি, তারা এই এলাকায় কোনো বিশ্ববিদ্যালয় সমন্বয়কের ডাকে আন্দোলন করেনি, দেখছেন, বরং সব শিক্ষার্থী মিলে আন্দোলন করেছে। তীব্র বিতর্কের এক পর্যায়ে তালিকাটি অপসারণ করা হয়। এছাড়াও তালিকায় বিতর্কিত কয়েকজনের নাম দেখা গিয়েছিল। পরবর্তীতে সমন্বয়ক পরিচয় দেওয়া কেউ মিডিয়াতে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে নানা বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের আরও খেপিয়ে তোলে। পরে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের নানা দাবিতে আন্দোলন করে, তখন এই পরিচয়ধারীরা ক্যাম্পাসে এলে তাদের বের করে দেওয়া হয়। এরপরে গতকাল দীর্ঘদিন পর
ক্যাম্পাস খোলার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে আবারও সমন্বয়ক পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়টির অভ্যন্তরীণ আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখে কয়েকজন। এতে শিক্ষার্থীরা চূড়ান্ত ক্ষুব্ধ হন এবং এই ঘোষণা দেন। তো ভাই আমি তো বারবার বলছি এই আসিফ নজরুল এইগুলি মানে সরি টু সে, কারণ আপনারা যে বিতর্কিত কাজ করছেন, শেখ মুজিব ওই তার ৭১-এর আগে তার যে ভূমিকা ছিল, সে যদি ক্ষমতা না নিত ৭১-৭২-এ, তাইলে আমরা তাকে পূজা করতাম, এই ১৮ কোটি মানুষ তাকে জাতির পিতা হিসাবে গ্রহণ করত। কিন্তু আপনি এই ছাত্ররা যে বীরের মর্যাদা আমরা দিছি, আপনারা এই ক্যাবিনেটের মধ্যে উপদেষ্টা মণ্ডলীতে ঢুকাইয়ে ২-৪জনকে রাস্তার মধ্যে রেখে দিয়ে আপনারা একদম সেম কাজটা করলেন, এদেরকে বিতর্কিত করে ছেড়ে দিলেন এবং দুই পক্ষ তার করে দিচ্ছেন। অলরেডি কথা শোনা যাচ্ছিল যে এই সমন্বয়কার যারা আছে ওরা তো যখন ঢাকা ইউনিভার্সিটি ভ্যাকেন্ট করে দেওয়া হয়, রাস্তা থেকে ওই আওয়ামী লীগের ছাত্রলীগ যখন পেটানোর পরেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির হোস্টেলগুলো খালি করে দেওয়া হয়েছিল। তারা রাস্তাতে কেউ ছিল না, ৫ই আগস্ট পর্যন্ত তারা কেউ ছিল না, এই ৬ জন এই কি বলে ডিবি হেফাজতে ছাড়া। তাহলে এই আন্দোলনগুলি চালালো কে? এই জনতা। এবং এই বিশ্ববিদ্যালয়ের ওই মানে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি তো ঘুমাইছিল রে ভাই, তোদের তো হোস্টেলও বন্ধ ওই সময়। পুরো হাইজ্যাক করে নিল এই আসিফ নজরুল এই ইয়েটাকে। এবং দেখেন দুটা গ্রুপকে একদম মুখোমুখি সামনে দাঁড় করাই দিছে। মানে জনতা নাই এখন। আপনি রাজনৈতিক কথা বললে আপনাকে ট্যাগ দিবে বিএনপি, তারপরে এইসব বলে টলে। মানে আমরা এখন ন্যায্য একটা আমাদের যে দাবি নির্বাচন, সেটাও চাইতে পারবো না। আমি এটা যখনই এই ভিডিওটা আপনারা দেখবেন কমেন্ট সেকশনে, তারা কিন্তু হামলায় পড়বে, তারা বলবে যে এগুলো সব বিএনপি এই সেই। ভাই জীবনে বিএনপি করি নাই কখনো। হ্যাঁ, এই আমি যদি আমার ফ্যামিলিতে আছে মুক্তিযোদ্ধারা আছেন আমার ফ্যামিলিতে, কিন্তু আমি আওয়ামী লীগ করি না করি আওয়ামী লীগ, না করি বিএনপি, কিন্তু ন্যায্যটা বলি বিধায় আপনাদের কাছে মনে হয় যে কোনো সময় জামাতের লোক, রাজাকারও শুনেছি, তারপর হচ্ছে যে কি বলে বিএনপি, এখন আপনারা আবার আমাকে বিএনপি বলেন। তো ভাই সমস্যা নাই, হ্যাঁ আমরা আমজনতা সারা জীবন এভাবে কথা বলবো, আপনাদের সহ্য যদি না হয় আপনারা শুনেন না। দেখেন ক্যাম্পাসে কোনো সমন্বয়ক মানা হবে না বলে জানিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তো আপনারা তো ভাই এগুলাকে অ্যাড্রেস করা লাগবে। হ্যাঁ, আপনারা যদি দেখেন, আমি আরও একটা পোস্ট শেয়ার করতেছি, উনি বলতেছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিয়ামত পর্যন্ত চলবে এই গান, কোনো রাজাকারের পুত্রের কথায় একটি শব্দও পরিবর্তন হবে না। তো এটা তো এই মুহূর্তে দাবি না। আপনি ওই ডিজেলের লাইন কাটিয়ে দিছে, মানে ভারত থেকে ডিজেল পাচ্ছে না উত্তরাঞ্চল, ওই কৃষকরা কীভাবে চাষ করবে সেগুলোর মধ্যে কোনো কথা নাই। ভারতের আপনি এই এত কিছু মানে করে যাচ্ছে ভারত, এবং কন্টিনিউয়াসলি তারা বাংলাদেশের উপরে কীভাবে বাংলাদেশে আবার ক্যাপচার করবে, শেখ হাসিনাকে কীভাবে পাঠাবে, আওয়ামী লীগের এই দুঃশাসনকে আবারও কীভাবে নিয়ে আসবে। আপনি জামাতকে একদম তাদের একটা দালাল হিসাবে দেখতেছি আমরা। এই আমির জামাতের কেউ না, এটা হচ্ছে যে একটা ভারতের এটা স্পোক্স পারসন। তো এইটা তো আমরা চাইনি। আপনি এই 2 মাস গেল না মানুষের রক্ত, ওই মুগ্ধ, তারপরে কি বলে আবু সাইদ, এদের রক্ত শুকায় না ভাই। আপনি এই ভারতের সাথে পিরিত শুরু করে দিলেন। ভারত কি করছে না গত 17টা বছর? আপনারা তো 36 দিনের স্বাধীনতা দেখেন, এই 15 বছরের স্বাধীনতা তো দেখেন না। বিএনপির হাজার হাজার মানুষ মানে গুম হয়েছে, খুন হয়েছে, তারপরে জেল জুলুম, 40 লক্ষ না 60 লক্ষ তাদের এই মানে মামলা আছে। আর এক একজনের মামলা কি শত শত মামলা। এইগুলোর কোনো কথাবার্তা নাই। জামাত মানে সরি টু সে, আমি সরি ফর দ্য ব্যাড ল্যাঙ্গুয়েজ, মানে এই এখন তো মনে হচ্ছে যে এই জামাত শিবির রাস্তাতে নামতেই দেওয়া উচিত না। আপনারা টুপি নিয়ে জামাতে ইসলামের এই সব ভারতের দালালি করবেন, তা আপনাদের উচিত রাস্তাতে। তৃষা সামিরা উনি বলতেছে গোলামের পুত, মানে এগুলোকে তো আপনাকে মানতে হবে রে ভাই। এখানে আওয়ামী লীগের বলি বা যাই বলি, আপনি এই সেন্সিটিভ জিনিসগুলো তো এখনের বিষয় না। আপনি ওখানে এখনও এই মানে বর্ডার কিলিং চলতেছে। বিএসএফ গতকালকেও একটা মানে আমি দেখলাম যে মেয়েকে মানে শ্যুট করে মেরেছে। তো আপনারা তো এইসব নিয়ে কথা বলেন না। আপনারা কি করতেছেন যে ভারতের সাথে আবার পীড়িত করার চেষ্টা করতেছেন, এটা তো সম্ভব না। আর এখন পার্টি টু ওই দেশের সরকারের সাথে তো আর বন্ধুত্বের দরকার নাই। আমরা তো দেখছি যে আওয়ামী লীগ কী করছে, মানে ভারতের সাথে তো কোনো দলের সম্পর্ক হইতেই পারে না। একটা নির্বাচন হবে, নির্বাচিত সরকারের সাথে তাদের মানে বিভিন্ন দেশের বন্ধুত্ব, এখানে ভারতের বন্ধুত্ব হইতে পারে, পাকিস্তানের বন্ধুত্ব হইতে পারে, ইসরায়েলের বন্ধুত্ব হইতে পারে। আপনারা যদি পছন্দ না হয় রাস্তাতে কথা বলবেন তখন,
বা সংসদে কথা বলবেন, এখন কি এগুলা? এই যে শায়ক আহমদুল্লাহ, ওনার প্রচুর মানে ফ্যান আমি মিজানুর রহমান, তারপরে কি বলে যারা এখান থেকে বাংলাদেশ থেকে যারা চলে গেছেন আর কি, অনেকের মানে এরা হচ্ছে যে আমাদের একেবারে মানে হার্টের মধ্যে আছে আর কি। এখন ইনাদেরকেও যদি আপনারা এই রাজনীতির মধ্যে, জামাত ইসলামের মধ্যে ইনভলভ করে এই ইলেকশনের মধ্যে দাঁড় করে দেন, তাইলে এটা তো চাই না। কিছু মানুষ থাকুক আমাদের জন্য আর কি। এবং দেখেন, হোলি আর্টিজানের কথা আমি বারবার বলি, হোলি আর্টিজান এই যে ঘটনাগুলি ঘটেছিল, এই শুধু হোয়াটসঅ্যাপে একটা ভিডিও দেখার জন্য ডক্টর জাকির নায়েককে ওই ভারত থেকে বিদায় করে দিছে এই মোদী সরকার। আপনি এই যে বাংলা ভাই, জেএমবি এদের কথা বলি, এখানে বিএনপির কানেকশনের কথা বলি, এটা সেটা বলি, কিন্তু আজকেও দেখেন মানে ওই সময়েও এই যে সারা দেশে যে একসাথে বোমাবাজি, তো এটার বেনিফিশিয়ারি কে? আপনি ডক্টর জাহিদ, আপনাকে আমি বলবো যে আপনি যখন এই 1/11-এর বেনিফিশিয়ারি যখন আওয়ামী লীগ এবং ভারতকে আপনি দেখবেন, আপনার হাতে কোনো ক্লু নাই যে কেন কী কনস্পিরেসি হয়েছিল, তো আমরা এখনও তো এই সেম জিনিসটা করতে পারি যে 5th আগস্টের বেনিফিশিয়ারিকে, বেনিফিশিয়ারি হচ্ছে যে এই আওয়ামী লীগ, তারপরে হচ্ছে জামাত এবং হচ্ছে যে ভারত, তাই না? কারণ তাদের মাধ্যমে এখন আবার এই 2 বছর সরকার রাখার একটা পায়তারা চলতেছে, অনির্বাচিত সরকার। এবং দেখেন এখানে এই জেএমবির ওই সময় আমরা দেখেছি যে বাংলা ভাই, তারপরে শায়ক আব্দুর রহমান, এদের লেবাস কীরকম ছিল, কীরকম মুসল্লি টাইপের ছিল, কিন্তু তাদের পিছনে যে মাস্টার মাইন্ডগুলো ছিল এই যে হোলি আর্টিজানের, তারা তো সিম্পল, যারা মারা গেছে তারা সব মানে সাধারণ মানে ইসলামকে ভালোবেসে তারা জিহাদির প্রাণ দিয়ে গেছে, কিন্তু তাদেরকে যে এগুলো করিয়ে যে সারা বিশ্বে আমাদেরকে প্রচারণা দিয়েছে যে না আমরা জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশে জঙ্গির উত্থান হয়েছে এবং এটার বেনিফিশিয়ারি হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ, তো তারাই তো এগুলি করাইছে। এইটা তো বুঝতে তো আমার রকেট সায়েন্স পড়ার দরকার নেই বা সায়েন্টিস্ট হওয়ারও দরকার নেই। তো এই সিম্পল জিনিসটা কেন আপনারা বোঝেন না যে 5th আগস্টের বেনিফিশিয়ারি কিন্তু হচ্ছে যে এই ভারত হতে যাচ্ছে। জামাত ইসলামী এখন ভারতের ভাষায় কথা বলে বা তাদের বন্ধুত্ব করার আমন্ত্রণ জানাচ্ছে। তো বন্ধুরা, আমার মনে হয় যে আমরা একটু শান্তিতে থাকি। এবং গতকালকে পাকিস্তানকে হারাই দিচ্ছে বাংলাদেশ মানে 2-0-তে, তো আমি এরকম পোস্ট দিয়েছিলাম। তো এখানেও কিন্তু খুব অবাক হয়ে দেখেছি আর কি যে যারা নাকি ইসলামপন্থী বা জামাত ইসলামী করেন বা যে কোনো ঘরানার, তো তারা কিন্তু এটাতে কোনো কনগ্রাচুলেটও করে না, বা মানে তাদের এখন ব্যাপারটা হচ্ছে কি, তাদের উভয় সংকট, ভারতের কোনো কষ্ট দেখলেও তারা কাঁদবে, আবার পাকিস্তানকে বাংলাদেশ হারা দিলেও তারা কাঁদবে, ব্যাপারটা এরকম। তো ভাই, বাংলাদেশি অরিজিন হন না কেন, মেড ইন বাংলাদেশ হন, বাংলাদেশের দালাল হন, ভারতেরও দরকার নাই, পাকিস্তানি দালালেরও দরকার নাই। তো বন্ধুরা, এখনকার মতো এটুকু, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।